যে 12টা আসনে বিজেপি জিতলো সেখানকার লোকজন তো মহিলারা তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাও, তারা বিজেপিকে জেতালো কেন? আমরা কি করে কেরালাতে, যেটা কোনো কালে স্বাধীন ভারতে আমরা আসন পাইনি, একটা বিধানসভায় পেয়েছিলাম, স্বাধীন ভারতে লোকসভায় পেয়েছিলাম, সেখানে প্রায় 70,000-এর কাছাকাছি আসনে ভোটে আমরা জিতলাম কি করে? তিচুর আসনে জিতলাম কি করে? তামিলনাড়ুতে অল্প মার্জিনে আমরা হেরেছি, আমরা বিপুল ভোট বাড়ালাম কি করে? কর্ণাটকে এতগুলো আসন কি করে আমরা পেলাম? সরকার আমাদের নয়। আমরা কি করে তেলেঙ্গানায় ডাবল হলাম? আমরা কি করে অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম বা কে সঙ্গে নিয়ে বা তেলেগু দেশম আমাদের সঙ্গে নিয়ে এই এনডিএ জিতলো কি করে? কয়েক ঘন্টা অপেক্ষা করুন, তাতেই হয়ে যাবে সব, কোনো চিন্তা নেই। এনডিএ পরপর 3বার এনডিএ জিতেছে, প্রথমবারে এনডিএ, দ্বিতীয়বারে এনডিএ, তৃতীয়বারে এনডিএ। এনডিএর মধ্যে প্রথম দুবার বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবারে একক সংখ্যাগরিষ্ঠতা এখনও পর্যন্ত নেই, কিন্তু এনডিএটা তো রয়েছে। আমরা জানি কিভাবে মানে জোট সরকার চালাতে হয়। বিজেপি প্রথম দেখিয়েছে যে কিভাবে জোট সরকার চালাতে হয়। অটল বিহারী বাজপেয়ী সরকার জোট সরকার ছিল, ওটা বিজেপি তার নেতৃত্বে ছিল, বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে ছিলেন। তাই জোট সরকার চালানো বিজেপিকে শেখানোর দরকার নেই। মোদির মতো সর্বজনশ্রদ্ধেয় নেতা এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যতই কিছু আসনে জিতুক, কংগ্রেস এখনও 100টা ছুঁতে পারেনি, 99। আর রাহুল গান্ধীকে এখনও বহুদূর দৌড়তে হবে, যতই ওনাকে খবর কাগজ বা সংবাদ মাধ্যম ওপরে তুলুক, এখনও বহু দেরি, বহু রাস্তা হাঁটতে হবে। কীর্তি আজাদ জিতলো, ওখানে ইউসুফ পাঠান জিতলো, তারপর এখানে এই পশ্চিমবাংলায় বিভিন্ন আসনে যাদের দাঁড় করানো হয়েছে অনেকেই তো সেই আসনের লোক নয়। দিলীপ ঘোষের ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল, কিন্তু তারপরেও তিনি কেন বর্ধমান দুর্গাপুরে হেরে গেলেন, এটাও একটা প্রশ্ন। না, এটা তো 3 জনেরই জেতার কথা ছিল, যেরকম আরও অনেকেরই জেতার কথা ছিল, কিন্তু এই হেরে যাওয়াটা অবশ্যই আমার কাছে অত্যন্ত দুঃখজনক। সে সাংগঠনিক কারণ ছাড়া আমরা হারলাম কেন? এতগুলো আসনে আমরা হেরে গেলাম কেন? ন্যাচারালি না, এগুলো ডিটেল অ্যানালিসিস করে দেখার দরকার যে কেন আমাদের এক্সপেক্টেড রেজাল্ট হলো না। এক্সিট পোল বা গ্রাউন্ড লেভেলে আমাদের কাছে যা তথ্য ছিল, আমরা আশা করেছিলাম 28, 29, 30 এর মধ্যে আসন পাবো, মিনিমাম 25, 26 তো পাবোই। কিন্তু দেখা গেল গতবারে 18টার তুলনায় আমরা 1/3 আসন কম পেয়েছি, 12টা পেয়েছি। ফলে কোথাও তো একটা সমস্যা ছিলই, সেই সমস্যাগুলো খুঁজে বার করার দরকার। যে সরকারের যে কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া গেল না, নাকি 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডার বেশি ইম্প্যাক্ট ফেললো, কেন এত দুর্নীতি, এত মানে সরকারের সঙ্গে যুক্ত যে রাজনৈতিক দল তাদের যে ভয়ঙ্কর মানুষের উপর অত্যাচার, হামলা, মানুষের জীবনযাত্রা, জীবন জীবিকা তছনছ করে দেওয়া, কিচ্ছু কাজ দিল না। এগুলো খোঁজ নিয়ে দেখার দরকার। সে তার একদিন হবে না, এগুলো অনেক সময় লাগবে। যে কোনো রাজনৈতিক দল এই ধরনের চর্চা করে, আমাদেরও হবে, খুঁজে দেখতে হবে যে কোথায় কী সমস্যা ছিল, সেগুলো খুঁজে বার করার দরকার। এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে একটা নির্বাচনে জেতার ক্ষেত্রে। কোথাও সংগঠন সেরকম শক্তিশালী হয়েছিল কিনা, আবার সংগঠন ঠিকমতো অ্যাক্টিভ ছিল কিনা, এগুলো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। বা কোথাও হয়তো অন্য কোনো ইম্প্যাক্ট কাজ করেছে কিনা, যিনি প্রার্থী তার ভাবমূর্তি কেমন ছিল, এগুলো সব ফ্যাক্টর কাজ করে, কিন্তু একসাথে একটা ফ্যাক্টর দিয়ে এগুলোকে ব্যাখ্যা করা যায় না। তাই শুধু লক্ষ্মীর ভাণ্ডারকে দিয়ে ব্যাখ্যা করা যাবে না, তাহলে আমরা তো একটা আসনও পেতাম না, আমরা 12টা আসন পেলাম কী করে? সেখানেকার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায়নি। তাই শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এটাকে ব্যাখ্যা করতে আমি অন্তত রাজি নই। গতবার আসনগুলো আমাদের ছিল, এবার আসনগুলো আমরা রাখতে পারলাম না। নতুন 2টো আসন অবশ্যই যুক্ত হয়েছে আমাদের সাথে, তমলুক এবং কাঁথি, কিন্তু বাকি আসনগুলো তো আমরা রাখতে পারলাম না। এটা তো অবশ্যই আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের ঘটনা। এগুলো আমাদের বিচার বিবেচনা করে দেখতে হবে যে কী ঘটলো এবং সেখানে আমাদের সমস্যাটা কোথায় ছিল, সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি কী আছে। আর আমি একটু আগে ভাবমূর্তির কথা বলছিলাম, দিলীপ ঘোষের ভাবমূর্তি তো আমাদের দলের কারোর চেয়ে মানে এই রাজ্যের যারা রাজনীতি করছে তারা তো কেউ দিলীপ ঘোষের চেয়ে ছোটো নয়, মানে বড় নয় ভাবমূর্তির দিক দিয়ে। আমার নিজের বর্ধমান দুর্গাপুরের খবর শুনে মনে হয়েছিল যে ওখানে আমরা জিততে পারি, আমরা জিততে পারলাম না। ন্যাচারালি এগুলো চর্চা গবেষণা করতেই হবে, তা নইলে তো বুঝতে পারবো না। এরকম 1 ঘন্টায় 1 মিনিটে বলে দিতে পারবো না। সেই অর্থে বহিরাগত, যদিও অনেকেই পশ্চিমবাংলার প্রায় সকলেই, কিন্তু কীর্তি আজাদ যেতে কী করে, তাহলে শত্রুঘ্ন সিনহা যেতে কী করে, সে কি বাংলার লোক নাকি? ওখানে ইউসুফ পাঠান যেতে কী করে, সে কি বাংলার লোক নাকি? ন্যাচারালি এই প্রশ্নগুলো থাকবেই, এগুলো বিচার বিবেচনা করার দরকার। সাংগঠনিক কারণ থাকতে পারে, মানুষের কাছে পৌঁছতে না পারা, সেটা একটা হতে পারে। না, মোদি ম্যাজিক একটা কথা বলি, তাহলে উড়িষ্যায় আমরা জিতলাম কী করে? 21টার মধ্যে 20টা জিতলাম কী করে?
আমরা কি করে কেরালাতে, যেটা কোনো কালে স্বাধীন ভারতে আমরা আসন পাইনি, একটা বিধানসভায় পেয়েছিলাম, স্বাধীন ভারতে লোকসভায় পেয়েছিলাম, সেখানে প্রায় 70,000-এর কাছাকাছি আসনে আমরা ভোটে আমরা জিতলাম কি করে, ত্রিচুর আসনে জিতলাম কি করে, তামিলনাড়ুতে অল্প মার্জিনে আমরা হেরেছি, আমরা বিপুল ভোট বাড়ালাম কি করে, কর্ণাটকে এতগুলো আসন কি করে আমরা পেলাম, সরকার আমাদের নয়, আমরা কি করে তেলেঙ্গানায় ডাবল হলাম, আমরা কি করে অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম বা কে সঙ্গে নিয়ে বা তেলেগু দেশম আমাদের সঙ্গে নিয়ে এই এনডিএ জিতলো কি করে, ন্যাচারালি জেতা তো আছে, তো গুজরাটে আমরা জিতলাম কি করে, সবকটা আসনই তো প্রায় জিতেছি, একটা আসন সে তো 10 বছর ক্ষমতায় থাকার পর একটা আসন বাইরে যেতেই পারে, তো সেসব জায়গায় যদি মোদি হওয়া কাজ করে অন্য জায়গায় করেনি কেন, পশ্চিমবাংলায় করেনি কেন, না গতবারে 60 না 62টা আমরা পেয়েছিলাম, এবারে কমেছে, ডেফিনেটলি কমেছে, সেখানে মহারাষ্ট্রে কমেছে, রাজস্থানে আমরাই বেশি, কিন্তু আমাদের বেশ কিছু আসন হাতছাড়া হয়েছে, হরিয়ানাতে আমাদের কিছু আসন হাতছাড়া হয়েছে, এগুলো অস্বীকার করার উপায় নেই, কিন্তু আবার এটাও তো সত্যি যে পরপর দুবার উত্তরপ্রদেশ আমাদের বিপুল জয় দিয়েছে, হতে পারে, কিন্তু আমার কথা রাম মন্দিরের চেয়ে কোন ফ্যাক্টরটা বেশি কাজ হলো যে সেখানে আমরা গতবারের মতো জিততে পারলাম না, তাহলে কি জাতপাত ভিত্তিক রাজনীতি, আমরা কেন জাতপাত ভিত্তিক রাজনীতিটাকে ওভারকাম করতে পারলাম না, তাহলে গোটা ভারতবর্ষে এই জাতপাত ভিত্তিক রাজনীতির যুগে আবার ফিরে যাচ্ছে কিনা, সেটা ভালো কি না, এগুলো একটা প্রশ্ন করার দরকার। এটা ঠিকই যে এবারে কোনো রকম মানে ইস্যু না পেয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো অ্যাবসলিউটলি কাস্টিস্ট পার্টিগুলো তারা জাতপাতের রাজনীতিতে ফিরে গিয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি, এর আগে প্রতিহত করেছি সে রাজনীতিকে, এবারে কেন প্রতিহত করতে পারলাম না সেই আলোচনা করার দরকার। কিন্তু এটা ঠিকই, জাতপাত ভিত্তিক রাজনীতি যদি ভারতবর্ষে চলে, আবার কি আমরা ওই পেছতে থাকবো? আমরা তো সামনের দিকে এগোতে চাই, আমরা উন্নত ভারতবর্ষ চাই, তাই রাজনীতিটা যদি আবার ব্যাকওয়ার্ড হয়ে যায় তাহলে তো আমাদের পক্ষে খুব মুশকিল হয়। না, সন্দেশখালি লাগেনি সে তো বলতে পারি না, কারণ সন্দেশখালিতে ওখানে বিধানসভা ক্ষেত্রে বিজেপি বিপুল জয় পেয়েছে। তার কারণ হচ্ছে বাদুড়িয়া বা উত্তর বসিরহাট এইসব জায়গায় আমরা ভোটটা বেশি পাইনি, তাহলে কি ভোটটা একেবারে অ্যাবসলিউটলি পোলারাইজড হলো, কিন্তু সেই পোলারাইজড ভোটের সুবিধা আমরা কেন পেলাম না? সুতরাং এগুলো দেখার বিষয় আছে। আর একটা কথা, বসিরহাটে যাকে দাঁড় করানো হয়েছিল তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, এখন তারপরে জোর করে দাঁড় করানো হলো এবং সে নিয়ে একটা বিতর্কও হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে তারপরেও মানুষ ভোট দিল, অর্থাৎ মানুষের যে অতীত কাজ সেগুলো কি মানে অন্যায় কাজ যদি হয়ে থাকে সেগুলো মানুষের মধ্যে প্রভাব ফেলছে না? এগুলো ভেবে দেখা দরকার আছে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সেটিং থিওরিটা বাজারে ছিল, এটা প্রভাব কতখানি পড়েছে আমি বলতে পারবো না। এই থিওরির সৃষ্টিকর্তা দুটো দল, একটা সিপিএম একটা কংগ্রেস, এই দুটো দলই পশ্চিমবাংলায় প্রায় নিশ্চিহ্ন। কংগ্রেস কোনোক্রমে ওই গনি খান চৌধুরীর প্রায় ব্যক্তিগত জমিদারি ওরা মনে করে, ওই দক্ষিণ মালদা সেইটা টেনে হিচড়ে জিতেছে। ওদের যে মেন মুখ, প্রদেশ কংগ্রেসের মুখ তিনি নিজে, অধীর চৌধুরী, তিনি মুর্শিদাবাদে পরাজিত, মানে বহরমপুরে পরাজিত হয়েছেন। ন্যাচারালি কংগ্রেসের অবস্থা খুব ভালো নয় পশ্চিমবাংলায়, সিপিএম তো প্রায় উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এখন সিপিএম হয়তো উঠে গেছে, কিন্তু সিপিএম দুটো কাজ করেছে, একটা হচ্ছে ভোট কেটেছে, যেরকম দমদমে অ্যাবসলিউটলি ভোট কেটে বিজেপিকে হারিয়েছে। সিপিএম যদি ভোট না করতো এত ভোট মানে ভোটে হারতো না বিজেপি, বরং বিজেপি সেখানে জিততে পারতো। এটা গেল একটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে অন্যান্য কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতেও সিপিএম কিন্তু ভোট কেটে তৃণমূলের জেতার আশা বাড়িয়ে দিয়েছে বা জেতার পথ প্রশস্ত করেছে। ফলে সিপিএম নিজে হেরেছে কিন্তু তৃণমূলকে জিতিয়েছে। সেটিংটা তো ওরা করেছে, কিন্তু ওরা ওই যে সেটিং থিওরিটা দিয়ে গেল, সেই সেটিং থিওরি মানুষের একটা অংশের কাছে পৌঁছে গেল। এবং এটা ঠিকই, দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া, সেটা হয়তো অন্য রাজ্যের ক্ষেত্রে হয়েছে বা যেটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে হচ্ছে, সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। একটা দীর্ঘমেয়াদী একটা তদন্ত অন্য রাজ্যে সম্ভব হচ্ছে, আমাদের রাজ্যে সম্ভব হচ্ছে না। এই প্রশ্নটা কিন্তু যে কিভাবে কি ভূমিকা পালন করেছে সেইটা তদন্ত করে দেখার দরকার, সেটা ভেবে বা আলোচনা করে দেখার দরকার, খোঁজ নিয়ে দেখার দরকার। এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি ঠিক জানি না যে একেবারে সেগুলোই প্রভাব ফেলেছে কিনা। এই ট্যাকটিস তো ছিলই, গতবার থেকেই এই ট্যাকটিস চলছে। বিরোধী দলের কোনো প্রার্থী তিনি লোকসভা হন, বিধানসভা হন, তিনি কোথায় ঘুরতে গেলেই গো ব্যাক স্লোগান দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, যাতে তিনি ওখানে আটকে যান, অন্য জায়গায় যেতে না পারেন, সেই সুযোগে অন্য জায়গায় অবাধে গোলমাল চলুক। ফলে সেই ট্যাকটিস একটা ছিলই। আমাদের এখানে লড়াই করতে গেলে সেটাকে মাথায় রেখেই লড়াই করতে হবে যে তৃণমূল এই কাণ্ডটি করবে, আমাদের তার সেটাকে দেখেই, সেটাকে মানে সামনা করেই আমাদের কিন্তু লড়াই করতে হবে।
কত প্রায় ভোটে লিড দিয়ে ডায়মন্ড হারবারে জিতে গেলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে ভোটের সময় কি হয়েছে, ভোট গোনার দিন কি হয়েছে। আপনি পারলে ওখানকার প্রার্থীর সঙ্গে একটু কথা বলুন, অভিজিৎ দাস ববি আমরা সবাই ওকে ডাকি, ও বলে দিতে পারবে ওখানে কি কি ঘটেছে। এখন সবচেয়ে বড় কথা যে জেতাটা তো বড় কথা নয়, আগামী দিনে এই জেতার মানে ইম্প্যাক্টটা কি হবে এই দেখা যাবে। তার যদি এরকম মনে হয় যে সে অখণ্ড রাজত্ব জয়লাভ করবে, এখন দেখা যাক না সে জয়লাভ করে কি করে। এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কিনা সেটা প্রধানমন্ত্রী ঠিক করবেন, ভারতীয় জনতা পার্টি ঠিক করবে, সেটা উনি ঠিক করে দেবেন না। উনি আমাদের দল বা জোটের কেউ নেই, নিজের দল বা জোটের ব্যাপারে উনি মাথা ঘামান। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ও কিছু করার নেই। আজকেই এনডিএর বৈঠক হচ্ছে, এখন আজকের তারিখ কত, আজকে 5 তারিখ, আজকে এখন হচ্ছে আমরা এই রেকর্ডটা করছি বিকেল 4টের সময়। ঠিক আছে, আমরা ওনার কথাই তো আমরা চলি না, আমরা আমাদের কথাই চলি। বিরোধী দলনেতাকে নির্বাচিত করে ভারতীয় জনতা পার্টির যারা বিধানসভার সদস্য তারাই করে বিরোধী দলনেতাকে নির্বাচিত করেছে, দলের একজন নেতা হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। তাই তিনি পদত্যাগ করবেন কি করবেন না সেটা তাঁর মতের উপর নির্ভর করে না, সেটা উনি ঠিক করবেন বা ভারতীয় জনতা পার্টি ঠিক করবে। আর পদত্যাগের প্রশ্ন আসছে কেন, তিনি ভারতীয় জনতা পার্টির একজন ফ্রন্ট র্যাঙ্কিং লিডার, এবার লোকসভা নির্বাচনে দৌড়ে বেরিয়েছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ন্যাচারালি তার পদত্যাগ কে চাইলো না চাইলেও কিচ্ছু যায় আসে না, উনি আমাদের নেতা আছেন, থাকবেন। এখন কেউ যদি জেতে, তার জেতাকে তো ছোট করতে পারবো না আমি, সে জিতেছে ঠিক আছে, কিন্তু এটাও ঠিক ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার এটা এক দুর্ভাগ্য। কারণ একজনের বিরুদ্ধে এরকম অভিযোগ, মারাত্মক সব অভিযোগ, তুমি আবার পার্লামেন্টে যাবেন, কি করা যাবে? তিনি তো বলছেন যে আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমরাই দেখব, চিতা আমরাই তুলব। আচ্ছা ঠিক আছে, কে কার চিতা তুলে দেখা যাবে, দেখা যাবে কে কাকে চিতায় তোলে। কিন্তু ওনার বিরুদ্ধে যে ওঠা অভিযোগগুলো সেগুলো তো মানুষের সে তো কিছু কিছু তো অভিযোগের তো তদন্ত হবে, সেই তদন্ত তো চলবে, তদন্ত আটকানো কথা নয়। আর মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে দুর্নীতি বিরুদ্ধে আরও তিনি সোচ্চার হবেন, আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং নেওয়া হবে, অপেক্ষা করুন। নির্বাচনে জিতলে তো আর দুর্নীতি থেকে মুক্ত হওয়া যায় না। কিন্তু আপনারা তো ইন্ডিয়া জোট নিয়ে বারবার বলছেন, কিন্তু ইন্ডিয়া জোট তো যথেষ্ট ভালো ফল পেয়েছেন তারা, এবং প্রায় 223-এর মতো আসনও পেয়ে কটা দল আছে, সবকটা দলকে নিয়ে হয়েছে। একা বিজেপিকে টপকাতে পেরেছে কি ওই দলগুলো? আরে সবকটা দল মিলে একা বিজেপিকে তাই টপকাতে পারেনি। তাই কোন সাফল্য দিয়ে আপনারা কি বিচার করেন আমি বলতে পারবো না, কিন্তু বিজেপি এককভাবে এখনও, আর সে তো আশা করতে অসুবিধে কী, ওটা গোটা ভারত দখলের স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্ন দেখার অধিকার ওদের রয়েছে। সেই কারোর স্বপ্ন দেখার অধিকার তো আমি কেড়ে নিতে পারি না, তবে সেই স্বপ্ন খুব শিগগিরই ভেঙে যাবে, নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এর আগেও বলেছি, একই কথা বলছি, ফলগুলো তদন্ত করে দেখার দরকার, মানুষের রায় মাথা পেতে নিতে হবে, এবং কোথাও ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোকে আবার নতুন করে ভেবে দেখতে হবে, রেকটিফাই করতে হবে। রেকটিফিকেশন সব দলেরই লাগে, এবং তারপর সামনের দিকে এগোতে পারে। বিজেপি একমাত্র পারবে, কারণ এটা তো সিপিএম বা তৃণমূল নয়, মানুষের উপর ভয়াবহ অত্যাচার বিজেপি করেছে, কোথাও করেনি। বিজেপি উন্নয়ন করে, মানুষও তো উন্নয়ন প্রক্রিয়াটাকে অন্যভাবে দেখতে চাইছে, আমাদের ভেবে দেখতে হবে কি। তাই বিজেপি আছে, বিজেপি থাকবে, ভারতীয় রাজনীতিতে দীর্ঘস্থায়ী, বহুদিন চিরদিনই আমরা থাকবো। 1984-তে 2টো আসন পেয়েছিলাম, তারপর 2019-এ 303টা আসন পেয়েছিলাম। এখনও বিজেপি কিন্তু 250-র কাছাকাছি আসন এককভাবে পেয়েছে। ভারতের একটা রাজনৈতিক দলও আমাদের ধারে কাছে নেই। তাই আমাদের সমালোচনা করার আগে আমাদের ধারে কাছে একটু আসতে হবে, তারপর সমালোচনা করব।